আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। শ্রমিকের পাওনা না দিলে যত ক্ষমতাধারী হোক ছাড় না দেওয়ার ঘোষণা। মে দিবসের আলোচনায় শ্রমিক কল্যাণে নজর দেওয়ার আহ্বান। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়বো না। খুলনা, রাজশাহী ও ঢাকার পশ্চিমাঞ্চলে আরও 24 ঘন্টার জন্য হিট অ্যালার্ট। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। প্রতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোয় পরিবহন ভাড়া নির্ধারণের সমস্যার অভিযোগ। পাম্প সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া। সমতার ভিত্তিতে পণ্যমূল্য নির্ধারণে হচ্ছে জাতীয় লজিস্টিক নীতিমালা। বাস্তবায়ন হলে দেশের জন্য গেম চেঞ্জার হবে মন্তব্য। এবং যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, রাফায় সর্বাত্মক ইসরায়েলি অভিযানের ঘোষণা। হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশীয় ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ ও সেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে সরকার। জাতীয় লজিস্টিক নীতিমালার আলোকে সরকার ও বেসরকারি খাত সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছতে মূল্য নির্ধারণ করা যাবে সমতার ভিত্তিতে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। একই সঙ্গে রপ্তানির ক্ষেত্র বাড়বে আয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, জাতীয় লজিস্টিক নীতিমালা বাস্তবায়ন হবে দেশের জন্য গেম চেঞ্জার। নীলাদ্রি শেখরের রিপোর্ট। একজন প্রান্তিক কৃষকের পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তা সংরক্ষণ থেকে শুরু করে ক্রেতার হাতে এসে যখন পৌঁছে দাম বেড়ে যায় কয়েক গুণ। তেমনিভাবে বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাস, সংরক্ষণ, পরিবহন ও মান বজায় রেখে যখন বাজারে পৌঁছে তখন দাম হয় আকাশছোঁয়া। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এসব বিবেচনায় আমদানি রপ্তানি ব্যবস্থাপনার অনুষঙ্গগুলোকে এক সুতোয় গাঁথতে সরকার জাতীয় লজিস্টিক্স নীতি 2024 প্রণয়ন করেছে। এই নীতিমালায় সরকারের সড়ক, বাণিজ্য, রেল, নৌ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি খাত একে অন্যের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। পণ্য মূল্যে থাকবে সমতা। প্রতিদিন আমরা দেখি যে মূল্যে পণ্যটা কেনা হয়, যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, যখন এই পণ্যটি পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে এই যে পরিবহন ব্যবস্থায় এই যে মাদার ভেসেল, লাইটারেস, পোর্ট, ট্রাক, তারপরে সব দোকান, বড় দোকান, মুদি দোকান থেকে পার হয়ে এই সাধারণ মানুষের কাছে আসতে এই যে যাত্রাপথটা, এই যাত্রাপথটাকে নির্বিঘ্ন করতে পারলে, এটাকে যদি আধুনিক করতে পারি, তাহলে স্বল্প মূল্যে, সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে এই পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো। এইটাই হচ্ছে মূলত এই লজিস্টিক্স পলিসির একটা প্রধান উদ্দেশ্য। সমীক্ষায় দেখা গেছে পণ্য পরিবহন ও অন্যান্য ক্ষেত্রে 1% পণ্যমূল্য কমানো গেলে রপ্তানি বাড়বে 7.4%। বাংলাদেশ নিজস্ব অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শিল্প এবং বিনিয়োগ উদ্যোগ প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই লজিস্টিক্স পলিসি বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে একটা দক্ষ লজিস্টিক্স ব্যবস্থাপনা যদি বাংলাদেশে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানিতে অনেক গতি পাবে, আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ কনজামশনের ক্ষেত্রে
একটা সুসমন্বিত অবস্থা তৈরি হবে, মানুষ বিনিয়োগ করবে। এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। 2রা মে জাতীয় লজিস্টিক্স নীতিমালা নিয়ে অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সহ অংশীজনদের জানানো হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। যে যত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবসের আলোচনায় তিনি বলেছেন, কারো উস্কানিতে রুটি রুজি ধ্বংস করা যাবে না। মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের আর একটি রিপোর্ট। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এমন প্রতিপাদ্যে পালন হচ্ছে এবারের মহান মে দিবস। মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের আন্দোলন, অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার তথ্য তুলে ধরে শ্রমিক মালিককে একে অন্যের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে ন্যায্য অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করলে তাকে ছাড় না দেওয়ার কথা জানান সরকার প্রধান। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দুয়ার সবসময় খোলা বলেও জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এমন স্বস্তির সংবাদ এলেও তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশজুড়ে চলমান তাপ প্রবাহে গরমের মাত্রা বেড়েই চলছে। আবহাওয়া অধিদপ্তরের গত কয়েকদিনের পূর্বাভাস শুধুই তাপ বেড়ে চলার। টানা তীব্র গরমে চরম অতিষ্ঠ সাধারণ মানুষ। এরকম সময় কিছুটা স্বস্তির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। খুলনা, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, এসব অঞ্চলে আগামীকাল পর্যন্ত আমরা মোটামুটি একটি তাপদাহের যে অ্যালার্ট জারি করেছি, সেটা অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এইসব অঞ্চলে। এর পরবর্তী থেকে আমরা কিন্তু আশা করছি দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমান অবস্থা, সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে। গরমের কষ্ট কিছুটা কমাতে নগর জুড়ে দেখা গেল কিছু মানবিক কার্যক্রম। মিরপুর সহ নগরের বিভিন্ন এলাকায় এরকম ঠান্ডা পানির ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। গরম কেমন, ভালো গরম পড়ছে, তো গরমে থাকতে পারছেন, সেদিন ঠান্ডা পানি খাচ্ছি। বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই, না আশা তো করি হবে ইনশাল্লাহ। আর কিছুটা শান্তি দিতে ব্যক্তিগতভাবে বিভিন্ন পাড়া মহল্লায় এগিয়ে এসেছেন অনেকে। তীব্র গরমে তাদেরকে আমরা প্রশান্তি দেওয়ার জন্য আমরা শরবত খাওয়াচ্ছি। রাত্রি একটু ঠান্ডা পড়ে, দিনে তো চড়া গরম, গরমে যেন মানুষ এই বিষয়ে পড়ে যায়। প্রায় জলাশয় না থাকা এই ঢাকায় এখনো যতটুকু পানি আছে, সেখানেই গরম নিবারণের চেষ্টা এই শিশুদের।
নগরবাসী বলছেন তীব্র গরমে ভালো নেই তারা। গরমে প্রচুর, তো আপনি দেখতেই পারতেছেন তাপমাত্রা 40। বৃষ্টি হতে সম্ভাবনা নাই, গরমে একটা বয়স্ক মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। গরমের সঙ্গে লাগাতার লোডশেডিং এ কষ্ট আরো বেড়ে যায় বলে জানান সাধারণ মানুষ। 24 ঘন্টার 18 ঘন্টায় কারেন্ট থাকে না। এটা কোন এলাকায়? এটা কাউন্দিয়া দিয়াবাড়ি। গরম অনেক, মানে জীবন শেষ, হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে। তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষ এখন তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। এই পৃথিবী বেঁচে থাকার যদি আদৌ কোনো সম্ভাবনা থাকে, তাহলে আবহাওয়া পরিবর্তনের কোনো কনফারেন্স রুমে নয় বা দালান কোঠার কোনো শহরেও নয়, বরং কাঁধে কাঁধ রেখে যারা নদী, বনাঞ্চল আর পাহাড় রক্ষার্থে যুদ্ধ করছেন তারাই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে বলেছিলেন ঔপন্যাসিক অরুন্ধতী রায়। ঠিক একই সুরে কথা বলছেন সমাজ সচেতন যারা আছেন, তারা একই সুরে কথা বলছেন পরিবেশবিদরাও। কিন্তু তারপরও প্রতিদিন নদী শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে বনাঞ্চল আর পাহাড়। যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলছেন এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকেই একসঙ্গে কাজ করা এখন খুব বেশি করে প্রয়োজন। ঢাকার মিরপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন চুক্তি হোক বা না হোক গাজায় রাফায় সর্বাত্মক হামলা চালাবেন তারা। এতে যুদ্ধবিরতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় রাফায় হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। গাজায় 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যে প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছিল হামাস। তবে মঙ্গলবার নেতানিয়াহু জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে রাফায় সর্বাত্মক হামলা চালাবেন তারা। নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এর আগে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভিরের সঙ্গে বৈঠক করে নেতানিয়াহু। এরপর তিনি জানান সব লক্ষ্য অর্জন হওয়ার আগে যুদ্ধ বন্ধ করা হবে না। হামাসকে নির্মূল করতে রাফায় প্রবেশ করার কথাও জানান তিনি। এমন অবস্থায় রাফায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষের ওপরই চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইসরায়েল সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের দেওয়া সর্বশেষ পাল্টা প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে আগ্রহী তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় গাজায় আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে প্রায় 10,000 মরদেহ পড়ে আছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব মরদেহে পচন ধরার কারণে রোগবালাই ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিক্ষোভ বন্ধে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করে মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নিয়ন্ত্রণে নিয়েছেন বিক্ষোভকারীরা। একাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। মাহফুজুল হাসান, চ্যানেল আই। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 1 থেকে 2.5 টাকা বাড়িয়েছে সরকার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন প্রতি মাসে এভাবে দাম সমন্বয়ের কারণে ভাড়া নির্ধারণের সমস্যায় পড়ছেন তারা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন দাম বাড়ানোয় জ্বালানির বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে অনেকের অভিযোগ জ্বালানির দাম বাড়ানো হলেও কমানো কম হয়। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি। এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 1 থেকে 2.5 টাকা বাড়িয়েছে সরকার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন প্রতি মাসে এভাবে দাম সমন্বয়ের কারণে ভাড়া নির্ধারণের সমস্যায় পড়ছেন তারা। পাম্প সংশ্লিষ্টরা বলছে
দাম বাড়ানোয় জ্বালানির বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না, তবে অনেকের অভিযোগ জ্বালানির দাম বাড়ানো হলেও কমানো হয় কম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ এবছরের মার্চ থেকে চালু করেছে সরকার। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। মে মাসের জন্য ঘোষিত প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বেড়ে 107 টাকা করা হয়েছে। আর পেট্রোল ও অকটেনের দাম লিটারে 2.5 টাকা বেড়ে হয়েছে 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা। যে কোনো জিনিসের দাম বাড়লে তো এটা সমস্যা হয়, এটা তো আর বলার কিছুই নাই। আর নিয়ন্ত্রণ রাখতে সরকার যে ডিসিশন নেবে এটা ওভারঅল সবারই মেনে নেওয়া উচিত। এই সম্বন্ধে আমাদের কোনো বলার কিছু নাই। আমরা ভুক্তভোগী, আমরা দিতে হইব, বাড়লেও দিতে হইব, কমলে কমারটা তো কমে না ওইভাবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তারা মূল্য সমন্বয়ের সুফল পাচ্ছেন না। অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিস লাগতেছে, দুনিয়ার দাম। আগে যেরকম পাইতাম 3000-2500, এখন সারাদিন গাড়ি ফেলে 500, 600, কোনোদিন 1000। এই যাত্রীতে ভাড়ার তেল কমছে, যাত্রী লয়ে কাউকে লাগে ভাড়া চাট লইয়া। তেলের দাম বাড়লে ড্রাইভার স্টাফের লস, মালিক কন্ট্রাক্টের জমা যা তা লইয়া যায়, চান্দা যা তা লইয়া যায়। আন্তর্জাতিক বাজারের সাথে নিয়মিত জ্বালানির মূল্য সমন্বয়কে দীর্ঘমেয়াদে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো মাত্র গতকালকে থেকে রেট বাড়লো, তো এই মুহূর্তে আমরা এরকম বাজারে প্রভাব দেখতেছি না। আমাদের এখানে ভালো সেল আছে। আর 2 টাকা 2.5 টাকা অকটেনে আসলে বেশি না, এই বাড়াতে তেমন একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি না। যেহেতু সরকারের একটা কমিটমেন্ট অনুযায়ী প্রতি মাসে এটা সমন্বয় হবে আন্তর্জাতিক বাজারে, সুতরাং এটা অসুবিধা হওয়ার কথা না। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 2.25 টাকা, অকটেন 4 টাকা এবং পেট্রোলের দাম 3 টাকা কমানো হয়েছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অনলাইন ভিত্তিক জুয়ারি প্রতিষ্ঠান ভারতের মুনফ্রগ এশিয়া পিটিএ এবং বাংলাদেশি সংস্থা উল্কা গেমস এর বিবাদে মুখোমুখি অবস্থানে এনবিআর এবং ব্র্যাক ব্যাংক। এনবিআর কর্মকর্তারা বলেছেন, ব্র্যাক ব্যাংকের অসহযোগিতায় উল্কা গেমস লিমিটেডের হিসাবে থাকা প্রায় 51 কোটি টাকা বকেয়া কর আদায় করা যায়নি। তবে ব্যাংকটির আইন বিভাগের প্রধান বলেছেন, 1 মে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 5 মের আগে উল্কা গেমসের হিসাব থেকে কোনো অর্থ স্থানান্তর করা যাবে না। এমনকি উপকমিশনারকে যে কোনো সময় এ সংক্রান্ত সব নথিসহ আদালতে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রেজভি নেওয়াজের রিপোর্ট। কর অঞ্চল 15 ইন্সপেক্টর শওকত আলী 30 মে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি নিয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান 1 শাখায় আসেন। চিঠিতে করদাতা কোম্পানি উল্কা গেমসের ব্যাংক হিসাবে থাকা 51 কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে দেওয়ার অনুরোধ করা হয়। একই দিন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির চিঠিতে বকেয়া করের পরিমাণ প্রায় 54 কোটি উল্লেখ করা হয়েছে। তবে প্রায় 12 ঘন্টা দেন দরবারের পরও টাকা দেয়নি ব্র্যাক ব্যাংক। উল্কা গেমসের পক্ষদ্বয়ের ভিতরে আমাদের ব্যাংকে রক্ষিত যে টাকা আছে সেই টাকার বিষয়ে একটা আদেশ আসেন সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট বিভাগ থেকে। সেই আদেশটা ছিল যে এই টাকাটা পক্ষদ্বয় অন্য একটা ব্যাংকে নিয়ে যেতে চায়, কিন্তু ইতিপূর্বে এনবিআর এর এই টাকার উপরে ফ্রিজ আদেশ আছে। তখন আমরা এনবিআর এর স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এনবিআর এর আছে আমরা কি করব। তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী 5 তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। আমাদের ব্যাংকের এখানে কোনো স্বার্থ নাই, ব্যাংক টাকা দিয়ে দেবে, কোর্ট থেকে যখন যে আদেশ আসবে আমরা সেটাই কমপ্লাই করবো। এটাই আমাদের চাকরি, এটাই আমাদের কাজ। এনবিআর জানিয়েছে, উল্কা গেমস নামের অনলাইন জুয়া কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে 2 বছর আগে তদন্ত শুরু করে সিআইসি। টাকা নিয়ে কোম্পানিটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে উল্কা গেমসের হিসাবে থাকা 53 কোটি টাকা ফ্রিজ করে সিআইসি। 2 মালিক পক্ষের মধ্যে একটা ঝামেলা আছে যে টাকাটা কে দিবে, কিন্তু এটা আমি তো চিনি উল্কা গেমসকে। উল্কা গেমস আমার নিবন্ধিত কোম্পানি 311 সার্কেলে করঞ্জ 15। এখন ওনাদের আমার ক্লিয়ার ডিমান্ড টাকাটা, ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের আইনজীবী আনিতা গাজী রহমানের সই করা 30 এপ্রিল মঙ্গলবারের চিঠিতে দেখা যায়, সরকারি ছুটির দিন হলেও 1 মে উল্কা গেমস এবং মুনফ্রগের মামলার বিষয়ে শুনানি করতে একটি অবকাশকালীন বেঞ্চ গঠনের কথা বলেছেন আদালত। ব্র্যাক ব্যাংকের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, শুনানি শেষে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উল্কা গেমসের হিসাব থেকে অর্থ স্থানান্তরের সব কার্যক্রম স্থগিত করেছেন এবং এনবিআরকে একই মামলার পক্ষভুক্ত করেছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মিনাজুল হক চৌধুরীকে মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় কি ঘটেছিল তার বিস্তারিত প্রতিবেদন এফিডেভিট আকারে জমা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাঙ্গামাটিতে দুদিনের ন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে। বুধবার সকালে 11তম এনডিএফবিডি ন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। দেশের 64 জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও বিতর্ক অঙ্কনে নেতাদের দক্ষতা বাড়ানোর জন্য এই ক্যাম্পে 100 প্রতিনিধি অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার ক্যাম্প শেষ হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরে ঝড় বৃষ্টিতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় আগেভাগেই বোরো ধান কেটে ফেলেছেন কৃষক। তীব্র দাবদাহ উপেক্ষা করে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত রয়েছেন তারা। প্রযুক্তি সহায়তা দিয়ে এ কাজে সহায়তা করছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের 8 উপজেলায় 1,60,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে 1,60,786 হেক্টর জমিতে। আবাদের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়া গেছে। শেষ পর্যায়ে তীব্র তাপ প্রবাহের কবলে পড়লেও সামনে ঝড় ও বৃষ্টি নিয়ে আশঙ্কায় কৃষক, তাই আগেভাগেই কাটা হচ্ছে বোরো ধান। ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ, কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এর অধিক কোনো বিষয় না। গত কয়েক বছর ধরে বৈরী আবহাওয়া সহ নানা প্রতিকূলতার কারণে ধান আবাদে লোকসান গুনছেন চাষি। এবছর তাই ঝড়ে ক্ষতি হওয়ার আগেই ফসল তুলে নিচ্ছেন তারা। যদি বৃষ্টি বাদল হয় তাহলে তো উঠতে পারবো না, এই জন্যই কাঁচা বাসা কাটি নিয়ে উঠেছি। বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে, আকাশে দেখা যাচ্ছে আপনার সূর্য তাপ মেলা। কিছু কিছু ধান পুরোপুরি পেকেছে, কিছু কিছু ধান বাকি আছে, 80-70% পেকেছে, কিন্তু বোড়া যদি বৃষ্টি হয় সেই ভয়তে আমরা ধান কেটে দিচ্ছি। চাষের সময় ও খরচ বাঁচাতে ধান কাটার আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে সহায়তা করছে জেলা কৃষি বিভাগ। কৃষকরা রাত্রে হারভেস্টার দিয়েও আমাদের এই ধান কর্তন করতেছে। আমরা কৃষি অধিদপ্তরের তরফ থেকে আমাদেরকে রিপার এবং হারভেস্টার সরবরাহ করছি, যাতে করে তারা অতি অল্প সময়ে এই তাদের এই বোরো আবাদের এই যে আবাদ সেটা যেন তারা কর্তন করে ঘরে আনতে পারে। ইতিমধ্যে জেলায় মোট আবাদের 35% ধান কাটা হয়েছে। বাকি 65% ধান 1 সপ্তাহের মধ্যে কাটা সম্ভব বলে জানিয়েছেন চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে পাম নদীর গতিপথে পুকুর খনন করে মাছ ও ধান চাষ করছে প্রভাবশালী মহল। এমনকি বাঁধ দিয়ে জমি ভরাট করা হচ্ছে, ধ্বংস হচ্ছে নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্র। আর এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী। দিন দুপুরে দখলের মহোৎসব চললেও কোনো উদ্যোগী নেয়নি প্রশাসন। বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। এ রহমান মুকুলের তথ্য ও ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে পাম নদী। পামের পাড়ার অংশের নদী দখল করে বানানো হয়েছে পুকুর, পাশাপাশি রয়েছে ফসলের ক্ষেত। নদীর গতিপথ আটকে দেওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় আগামী বর্ষায় ভাঙনের ঝুঁকিতে রয়েছেন অন্তত অর্ধশত পরিবার। খাস পাম অরিজিনালি পাম, ওই যে বালুগুলা দেখা যায় ওই দিক দিয়ে, কিন্তু এটা তো খাস পাম না। দিনের বেলা বন্ধ করার পরে ওরা রাত্রে করে বেগু লাগায়, রাত্রি ওরা বাঁধ শুরু করে দিল। পরে প্রশাসন আসছিল, বন্ধ করতে পারেনি, ওরা আসা ঘুরে চলে গেছে। পানিটা তখন সোজা ওপাশে একবারে সোজা হয়ে গেছিল, এখন ওখানে বাদ দিয়ে পানিটা এখন ঘুরাই দিয়ে দিছে। আমাদের সমস্যা এখন মনে করেন আমাদের জমির উপর দিয়ে এখন সব পানি যাইতেছে। আমাদের কিছু করার নেই, এখানে আছে আমাদের তো আর জমি জায়গা নেই 2 টাকা কোথা থেকে বাই করার মতো নেই যে আপনি একটা ইয়া করবেন আমরা 2 টাকা বাই করে দেবো, তা কিছু নেই। তবে নদী নয়, ব্যক্তিগত সম্পদেই পুকুর বানাচ্ছেন বলে দাবি করেছেন অভিযুক্ত জিয়াউর রহমান। যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। মাঠ পর্যায়ে আপনার তদন্ত করে দেখেন, সেটা আমি বন্ধ করছি না আগে থেকে ওই দিক দিয়ে আছে।
যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি, ওটা জজ কোর্ট আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিছে, আমাকে কোর্টে রায় দিছে, রায় কবি আমার সাথে আছে। নদী দখল বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। পাম নদীর ডান তীরে বাঁধ দিয়ে পুকুর খননের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্য উপাত্ত জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাম নদীর ব্রিজের পাশে বাঁধ দিয়ে পুকুর খননের বিষয়টি আমরা অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি গিয়েছেন এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যেটুকু নদী গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন। যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো, এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাম নদীর গতিপথ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগটা 2-2 গোলের ড্র দিয়ে শেষ